স্লাইড দেখতে পাচ্ছ? দেখো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তোমার স্টার্ট হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। তো আজকে আমরা পড়বো এটা ক্রিটিক্যাল পাথ মেথড। তো অ্যাকচুয়ালি আমি আগে বলেছিলাম যে দেয়ার আর টু মেথড ফর network analysis. One is critical path method or critical path analysis, and second one is PERT, PERT, project evaluation and review technique. তো ফার্স্ট আমরা এটা পড়ে নেব ক্রিটিক্যাল পাথ মেথড আর ইন শর্ট সিপিএম। তো এটা আমরা আগে যদি বুঝে নিই ভালো করে, তাহলে আমরা পার্ট যে অ্যানালিসিস আছে সেটা সহজে বুঝতে পারবো, মানে দুটো হচ্ছে সিমিলার। তো ক্রিটিক্যাল পাথ মেথড হচ্ছে ইজ অ্যাপ্লাইড অনলি ফর দ্য deterministic model. That means when the activities, the duration of activities or cost of the activities, or simply you can say that if the weights of the activities are fixed number, Krebs number or fixed certain number, তখন আমরা এটা ইউজ করছি। ক্রিটিক্যাল পাথ মেথড ইজ অ্যাপ্লাইড ফর দ্যাট কেসেস। And পার্ট আমরা কখন অ্যাপ্লাই করবো? ইফ দ্য অ্যাক্টিভিটিস ডিউরেশন or time whatever may be are uncertain or probabilistic, particularly probabilistic, when the length of the activities or the in general or the weight of the activities are uncertain or probabilistic, then we will use the part technique. তো ফার্স্ট আমরা ডিটারমিনিস্টিক টেকনিকের জন্য আমরা ক্রিটিক্যাল পাথ মেথড অ্যাপ্লাই করব। তো ফার্স্ট উই উইল ডিসকাস অ্যাবাউট দিস মেথড। So what is the main feature of critical path method? These are listed here. Five uh, factors are there. Total completion time for the project. This should be determined, total completion time of the project. Second one, earliest time when each activity can start. মানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি কখন স্টার্ট হবে তার আর্লিয়েস্ট টাইম, মিনিমাম কত টাইমের মধ্যে স্টার্ট হতে পারবে। আর তারপরে আমরা ক্যালকুলেট করব লেটেস্ট টাইম when each activity can be started without delaying the total project. মানে লেটেস্ট ম্যাক্সিমাম কত টাইমে আমরা কাজটা শুরু করতে পারি, মানে সবচেয়ে কত তাড়াতাড়ি আমরা শুরু করব আর সবচেয়ে কত লেট করে শুরু করতে পারি কোন অ্যাক্টিভিটিস, উইথাউট দেখো উইথাউট দ্য ডিলেইং অফ দ্য টোটাল প্রজেক্ট। প্রজেক্টের লেন্থটা বা ডিউরেশনটা সেম থাকবে, কিন্তু তার সত্ত্বেও আমরা কত তাড়াতাড়ি শুরু করতে পারবো দ্যাট ক্যান বি মেজার্ড। আর কত ম্যাক্সিমাম কত টাইমে ওটা আমরা শুরু করতে পারবো, মানে লেটেস্ট কত টাইম অবধি আমরা ওয়েট করে করে শুরু করতে পারবো, যাতে না আমাদের টোটাল প্রজেক্ট টাইম যেন চেঞ্জ না হয়। মানে এরকম বুঝতে পারছো যে তুমি ডিটারমিন করে ফেলেছো বা কোনো কারণে জেনে গেছো যে টোটাল অ্যাক্টিভিটিস বা টোটাল প্রজেক্ট কমপ্লিট করার টাইম হচ্ছে 30 ডেজ। এবার মনে করো তার মাঝের একটা ধরো অ্যাক্টিভিটিস আছে, তার জন্য মনে করো যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট বা লেবার ইত্যাদি লাগবে সেগুলো মনে করো তোমার কাছে অ্যাভেলেবেল না। তা তুমি এবার হয়তো টেনশন করতে শুরু করলে যে এই তো এখনো সিমেন্ট আসেনি, তাহলে এই কাজটা শুরু হবে না, বা রড আসেনি এই কাজটা শুরু হবে না, তাহলে তো আমার এই 30 ডেজ এর মধ্যে প্রজেক্ট কমপ্লিট হওয়ার কথা ছিল, সেটা কি করে কমপ্লিট হবে, এরকম টেনশন আমাদের হয়। তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আমাদের যদি হিসাব করা থাকে যে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস মিনিমাম কত টাইমে স্টার্ট করতে হবে আর ম্যাক্সিমাম কত টাইমের মধ্যে টাইম স্টার্ট করতে হবে, এগুলো যদি জানা থাকে, মনে করো দেখলে যে কোনো একটা অ্যাক্টিভিটিস তুমি ধরো 15 ডেজে, হ্যাঁ আর্লিয়েস্ট হচ্ছে তোমাকে 15 ডেজে স্টার্ট করতে হবে, আর লেটেস্ট তুমি ধরো দেখলে যে 20 ডেজে স্টার্ট করলেই চলবে। তো তার মানে হচ্ছে কি যে 15 থেকে 20 ডেজ পর্যন্ত ওই ডিউরেশনের জন্য তুমি ওয়েট করতে পারো উইথাউট এনি টেনশন। ঠিক আছে, কারণ হচ্ছে যে তুমি যদি 20 ডেজেও যদি ওই কাজটা শুরু করো, ওই অ্যাক্টিভিটি যদি স্টার্ট করো, তাহলেও দেখা যাবে যে প্রজেক্ট তোমার ওই 30 ডেজের মধ্যেই শেষ হবে। বুঝতে পারছো? কারণ কি হচ্ছে, প্রজেক্ট তো আর একটা অ্যাক্টিভিটিস এর উপরে ডিপেন্ড করে অনেক অ্যাক্টিভিটিস এর উপরে। তাহলে দেখা গেল যে এটার জন্য যদি আমরা ওয়েটও করি, হ্যাঁ ওয়েট, হ্যাঁ হ্যাঁ, আমরা যদি ওয়েটও করি তাহলেও তোমার দেখা যাবে যে প্রজেক্ট কমপ্লিশন টাইমটা ওই 30 ডেজে থাকবে, কারণ অন্য যে অ্যাক্টিভিটিস থাকবে তার উপরে ডিপেন্ড করবে। তো সেই জন্য আমাদের অত টেনশন নেওয়া দরকার থাকে না। তো সেই জন্য এই লেটেস্ট টাইমটা খুব ইম্পর্টেন্ট, যে ম্যাক্সিমাম কত সময় পরে আমরা যদি শুরু করতে পারি, যার জন্য আমাদের অ্যাক্টিভিটিস বা টোটাল ডিউরেশন অফ দ্য প্রজেক্ট রিমেন্স আনচেঞ্জ। তো সেই দুটো আমরা বার করে নিতে পারবো, দ্যাট ওয়ান অ্যাডিশনাল আমাদের অ্যাডভান্টেজ, লেটেস্ট কমপ্লিট স্টার্টিং টাইম। নাম্বার 4 বলছে যে ফ্লোট ফর ইচ অ্যাক্টিভিটি, that means the duration of the time by which the completion of an activity can be delayed without delaying the total project completion. এই টাইমটাকে ফ্লোট বলা হয়, যে কত ডিউরেশনের জন্য আমরা প্রজেক্টকে আমরা ধরো করতে পারবো, স্টার্ট করতে পারবো,
বা কত ডিউরেশন, যেখানে ডিউরেশন বলে বলছে দ্য ডিউরেশন অফ টাইম বাই হুইচ দ্য কমপ্লিশন অফ অ্যান অ্যাক্টিভিটি ক্যান বি ডিলেড, মানে একটা অ্যাক্টিভিটিসকে ম্যাক্সিমাম কত দিনের জন্য আমরা ডিলে করতে পারি যাতে টোটাল কমপ্লিশন টাইম রিমেইনস আনচেঞ্জ। বুঝতে পেরেছো? তো এই ফ্লোট যদি আমাদের ফ্লোটের ফর্মুলা আছে, 3 ধরনের ফ্লোট আছে, তাদের ফর্মুলাজ আছে, আমরা বলবো ফ্লোট এক ধরনের টার্মস মনে করো, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর সাথে অ্যাসোসিয়েটেড একটা করে টার্ম দ্যাট উইল বি ক্যালকুলেটেড ইউজিং সাম ফর্মুলাস। তো সেটার ইম্পর্টেন্স হচ্ছে এরকমই, দ্য ডিউরেশন অফ টাইম, ফ্লোট ইজ নাথিং বাট দ্য ডিউরেশন অফ টাইম বাই হুইচ দ্য কমপ্লিশন অফ এন অ্যাক্টিভিটি ক্যান বি ডিলেড। বুঝতে পেরেছো? মানে যাতে আমাদের একটা অ্যাক্টিভিটি যাচ্ছে সেটা আমরা কত ডিউরেশনের জন্য ডিলে করতে পারি উইথাউট ডিলেইং দ্য টোটাল প্রজেক্ট কমপ্লিশন টাইম, সেটা ইম্পর্টেন্ট। টোটাল প্রজেক্ট কমপ্লিশন টাইম এখানেও ডিলে হবে না, বাট ডিউরেশন কত আমরা চেঞ্জ করতে পারি। মনে করো একটা কাজ তুমি এক্সপেক্টেড কাজ হয়তো বলা আছে বা ধরো তোমার দেওয়া আছে যে 5 দিনে একটা অ্যাক্টিভিটি ফিনিশ করতে হবে, কিন্তু সেখান থেকে যদি দেখা যায় 6 দিন বা 7 দিনেও যদি অ্যাক্টিভিটিসটা যদি শেষ হয় তাহলেও আমাদের প্রজেক্ট ডিউরেশনটা সেম থাকবে। সেটাই হচ্ছে ফ্লোটের একটা ইম্পর্টেন্স। ফ্লোট যদি 0 হয়ে যায় তার মানে কি হচ্ছে যে তুমি ওই ডিউরেশন, ওই অ্যাক্টিভিটিস এর ডিউরেশন কিন্তু চেঞ্জ করতে পারবে না, বাড়াতে পারবে না। কিন্তু দেখা যায় যে কোনো অ্যাক্টিভিটিস এর ফ্লোট হয়তো 2 হয়ে গেল, তার মানে তুমি 2 দিন কিন্তু ওই অ্যাক্টিভিটিস এর ডিউরেশন বাড়িয়ে দিতে পারো যাতে তোমার টোটাল প্রজেক্ট কমপ্লিশন টাইম সেম থাকে। ঠিক আছে? তাহলে হচ্ছে অ্যাক্টিভিটিস এর ডিউরেশন কমানো বাড়ানো হচ্ছে ফ্লোটের উপরে ডিপেন্ড করে, আর কত লেটেস্ট টাইমে তুমি প্রজেক্ট শুরু করতে পারো যাতে তোমার টোটাল প্রজেক্ট কমপ্লিশন টাইম চেঞ্জ থাকে, দ্যাট ওয়ান ইজ কল্ড দ্য লেটেস্ট টাইম। ঠিক আছে? লেটেস্ট টাইমটা হচ্ছে যে ম্যাক্সিমাম কত দিনের মধ্যে শুরু করতে পারো যাতে টোটাল ডিউরেশনটা আনচেঞ্জ থাকে। আর ফ্লোট হচ্ছে যে একটা অ্যাক্টিভিটিস ডিউরেশন বাড়ানো, স্টার্ট করা একটা ব্যাপার, আর অ্যাক্টিভিটিস এর ডিউরেশন বাড়ানো। ঠিক আছে? মানে স্টার্ট করা মানে কি 15 ডেজ পরে তুমি স্টার্ট করতে পারো, 20 ডেজ মধ্যে আমরা স্টার্ট করতে পারি, 15 থেকে 20 ডেজ এর মধ্যে যদি প্রজেক্টটা শুরু হয় তাহলে প্রজেক্ট কমপ্লিশন টাইম সেম থাকবে। আর ফ্লোট হচ্ছে যে ধরো ওই যে ডিউরেশনটা, একটা অ্যাক্টিভিটিস এর ডিউরেশন যদি 5 ডেজ থাকে, তাহলে ফ্লোট যদি 2 হয় তার মানে তুমি 7 দিনের মধ্যেও যদি কাজটাকে শেষ করো, 2 দিনের 5 দিনের জায়গায় 7 দিনেও যদি শেষ করো, দেন দ্য টোটাল কমপ্লিশন টাইম রিমেইনস আনচেঞ্জ। তো এই হচ্ছে ডিফারেন্স ফ্লোট আর লেটেস্ট টাইম। দুটো ইম্পর্টেন্ট, দুটো যদি আমাদের কাছে জানা থাকে তাহলে হয়তো আমরা ওই যে টেনশন হয় যে এটা তো 2-5 দিনে শেষ হওয়ার কথা ছিল, 5 দিনে তো শেষ হচ্ছে না, তাহলে তোমার কোনো ভয় পাওয়ার নেই। যদি দেখো যে লেটেস্ট যে টাইমটা থাকবে টোটাল ফ্লোট যদি 2 থাকে তার মানে 7 ডেজেও যদি কমপ্লিট হয় তাহলে তোমার প্রজেক্ট কমপ্লিশন টাইম সেম থাকবে। যদি তার চেয়ে বেশি হয়ে যায় তখন তোমার প্রজেক্ট কমপ্লিশন টাইম বেড়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে ফিফথে বলছে আইডেন্টিফিকেশন অফ ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিজ এন্ড ক্রিটিক্যাল পাথ, মানে আমরা এই ক্রিটিক্যাল পাথ মেথড যেটা অ্যাপ্লাই করব সেখান থেকে আমরা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস গুলো আর ক্রিটিক্যাল পাথ বার করব। যেটা ইম্পর্টেন্ট আর কি, দেখা যাবে যে এই ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো থাকবে সেই ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস গুলোর ফ্লোট 0 হয়ে যাবে, তার মানে তুমি তাদের ডিউরেশন চেঞ্জ করতে পারবে না। তো সেই জন্য এদেরকে বলা হচ্ছে ক্রিটিক্যাল। দিস আর দ্য মিনিমাম টাইম তোমার প্রজেক্ট, বা বলতে পারো যে দিস আর দ্য অ্যাক্টিভিটিস হুইচ প্লেজ দ্য ইম্পর্টেন্ট রোল টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তো সেইগুলো হচ্ছে সিরিয়াস অ্যাক্টিভিটি যাদের ফ্লোট 0 হয়ে যাবে, ওইগুলোকে বেশি তুমি যদি চেঞ্জ করতে পারবে না, ওদের যদি ডিউরেশন যদি বেশি হয়ে যায়, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস এর যদি ডিউরেশন বেশি হয়ে যায় তাহলে প্রজেক্ট কমপ্লিশন টাইম বেশি হবে। এই হচ্ছে ব্যাপার, পরে আমরা আবার বলবো। সো দিস আর দ্য মেন ফিচার্স অফ দ্য or main points of the critical path method. এবার এখানে ধর আমরা কতগুলো নোটেশন আমরা ইউজ করছি। তো সেটা হচ্ছে ইআই, আর্লিয়েস্ট অকারেন্স টাইম অফ দ্য ইভেন্ট। ইভেন্ট মানে ওই নোড গুলোকে ইভেন্ট বলা হয়, তাহলে ইআই হচ্ছে আর্লিয়েস্ট অকারেন্স টাইম। তারপরে এলআই হচ্ছে লেটেস্ট অ্যালাউয়েবল অকারেন্স টাইম, মানে ম্যাক্সিমাম কত টাইম অবধি তুমি অ্যালাউ করতে পারো। টিআই হচ্ছে ডিউরেশন অফ দ্য অ্যাক্টিভিটি, মানে একটা অ্যাক্টিভিটিজ আর ডেজ সেটা তো বলাই থাকে প্রত্যেকটা অ্যাক্টিভিটিজে। এবার দেখো হচ্ছে ইএসআই, আর্লিয়েস্ট স্টার্টিং টাইম অফ দ্য অ্যাক্টিভিটি আইজে। ইআই হচ্ছে শুধু ইআই হচ্ছে যে আর্লিয়েস্ট অকারেন্স টাইম অফ দ্য ইভেন্ট। ইআই হচ্ছে সিঙ্গেল, যদি এখানে যে নোটেশন গুলো ইউজ করবো আমরা, যদি সিঙ্গেল সাফিক্স থাকে তাহলে দ্যাট উইল বি ভ্যালিড ফর ইভেন্ট, আর ডবল সাফিক্স যদি থাকে দিস আর দ্য অ্যাপ্লিকেবল ফর অ্যাক্টিভিটি। এটা হচ্ছে একটা সহজ ধরো টেকনিক। সিঙ্গেল সাফিক্স থাকা মানে হচ্ছে যে রিলেটেড টু নোড অর ইভেন্ট, আর ডবল সাফিক্স থাকা মিন্স হচ্ছে অ্যাক্টিভিটি রিলেটেড থিংস। তো ইএসআই মিন্স আর্লিয়েস্ট স্টার্টিং টাইম ফর দ্য অ্যাক্টিভিটি, এলএসআইজে latest starting time of the activity, EF হচ্ছে earliest finishing time, F for finishing, E হচ্ছে earliest,
আর LF মিন্স লেটেস্ট ফিনিশিং টাইম অফ দ্য অ্যাক্টিভিটি। তো এই সিম্বল গুলো আমরা পরে আসবো, তাদের মিনিং কি আরো ধরো আমরা ক্যালকুলেশন করবো, এক্সাম্পল দেখবো, তাহলে কি হবে আরো মেমোরাইজ হয়ে যাবে। আর্লিয়েস্ট টাইম, ফিনিশিং টাইম, লেটেস্ট টাইম ইত্যাদি ইত্যাদি আমাদের মেমোরাইজ হয়ে যাবে। তো দিস আর দ্য নোটেশনস। এবার দেখো ক্রিটিক্যাল পাথ ক্যালকুলেশন আর ডান ইন দ্য ফলোইং টু স্টেপস। যে ক্রিটিক্যাল পাথ যেটা আমরা বার করব সেটা দুটো আমাদের স্টেপ অ্যাপ্লাই করা হয়। একটা হচ্ছে ফরওয়ার্ড পাস ক্যালকুলেশন আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড পাস ক্যালকুলেশন। বা সিম্পলি আমরা বলতে পারি যে ওই অ্যাপ্লাই ফরওয়ার্ড ক্যালকুলেশন or backward calculation. Both are required to find out the critical path. But to find out the total completion time, total project completion time, only forward calculation is sufficient. মানে যদি আমরা ডিউরেশনটা বার করতে চাই, কত ডিউরেশনে আমাদের প্রজেক্ট কমপ্লিট হবে, সেটা বার করতে গেলে শুধুমাত্র ফরওয়ার্ড ক্যালকুলেশন করলেই হবে। কিন্তু যদি আমরা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস, ক্রিটিক্যাল পাথ এগুলো যদি বার করতে যাই, দেন উই হ্যাভ টু অ্যাপ্লাই টু মেথডস, ফরওয়ার্ড ক্যালকুলেশনস অ্যান্ড as well as backward calculations. তো এই নোটেশন গুলো একটু দেখো, আমি 1 মিনিট আসছি। তো এইগুলো হচ্ছে তোমার নোটেশনস। এবার আমরা চলে আসছি দেখো ফরওয়ার্ড পাস ক্যালকুলেশনস। তো সেখানে কি আমাদের করতে হবে? তো ফরওয়ার্ড পাস ক্যালকুলেশনে আমরা ই ভ্যালুস গুলো বার করবো। দেখো আগের স্লাইডে আছে ই ভ্যালুস আর এল ভ্যালুস। তো যখন আমরা ফরওয়ার্ড পাস ক্যালকুলেশন করব তখন আমরা ই ভ্যালুস গুলো ক্যালকুলেশন করব। ফরওয়ার্ড মিন্স হচ্ছে আর্লিয়েস্ট ভ্যালু ক্যালকুলেশন হবে, আর ব্যাকওয়ার্ড পাস হবে লেটেস্ট ভ্যালু ক্যালকুলেশন। তো ফরওয়ার্ড পাসে যখন আমরা আসছি, ধরো স্টেপ 1 এ কি বলা আছে যে ফর দ্য স্টার্টিং নোড, ফার্স্ট যে নোড থাকবে নোড নাম্বার 1, তো ফর দ্যাট নোড দ্য ই ভ্যালু আর্লিয়েস্ট স্টার্টিং টাইম ইজ 0। স্টার্টিং এ তো স্টার্ট হবেই আর কি, ওখান থেকে স্টার্ট হচ্ছে, তবে ই অফ দ্য ফার্স্ট ইভেন্ট ইজ 0 and I equal to 1 is set up. Next in step 2 কি করা হবে? এখান থেকে দেখো এগুলো হচ্ছে মানে মেথডস, তো বোঝার চেষ্টা করো। বলছে ক্যালকুলেট দ্য আর্লিয়েস্ট স্টার্টিং টাইম ESI ফর দ্য ijth অ্যাক্টিভিটি, এবং সেগুলো বলছে ফর ইচ অ্যাক্টিভিটি দ্যাট বিগিনস অ্যাট দ্য ইভেন্ট আই থেকে যেগুলো শুরু হবে, আই নোড থেকে যে অ্যাক্টিভিটিস গুলো শুরু হবে, সেই অ্যাক্টিভিটিস গুলোর জন্যই আমরা ESIJ ক্যালকুলেশন করব। তার ফর্মুলা কি? ESIJ ইকুয়াল টু EI, মানে ধরো যে ইভেন্ট থেকে স্টার্ট হচ্ছে সেই ইভেন্টের আমরা কি করছি যে EI ভ্যালু পেয়ে গেলাম। এবার সেই ইভেন্ট থেকে আইথ ইভেন্টে, মনে করো যে আইথ ইভেন্টে আমরা এখন আছি, সেই আইথ ইভেন্টের আমাদের ই ভ্যালুস গুলো ক্যালকুলেট করা হয়ে গেছে। এবার ইভেন্টে যদি আমাদের এগুলো ই ভ্যালু ক্যালকুলেটেড হয়ে যায়, তখন ই নোড থেকে যতগুলো নোড বেরোবে তাদের আমরা যতগুলো এজ বেরোচ্ছে, যতগুলো অ্যাক্টিভিটিস বেরোবে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর আমরা ESI ক্যালকুলেশন করব, আর্লিয়েস্ট কমপ্লিশন টাইম, আর্লিয়েস্ট স্টার্টিং টাইম। তো আর্লিয়েস্ট স্টার্টিং টাইম যখন ক্যালকুলেশন করছি স্টার্টিং ফ্রম দ্য নোড আই, এটা মাথায় রাখবে। মানে আই নোডের আমরা পেয়ে যাব, যখনই ধরো আমরা ক্যালকুলেশন করবো না, ওই নোড নাম্বার 1 2 3 অর্ডারে যখন করবো, করতে করতে আই নোডের ইনফরমেশন আমরা পেয়ে গেলাম, তখন আই থেকে যেগুলো জেনারেট হচ্ছে, যেগুলো বেরোচ্ছে, তাদের ভ্যালুগুলো বার করবো। এবার ধরো থার্ড স্টেজে কি বলা হচ্ছে? বলছে ক্যালকুলেট দ্য আর্লিয়েস্ট ফিনিশিং টাইম অফ দ্য অ্যাক্টিভিটিস ij স্টার্টিং ফ্রম আই। এবার আমাদের দেখো কি হচ্ছে যে আর্লিয়েস্ট ফিনিশিং টাইম অফ দ্য অ্যাক্টিভিটিস। স্টেপ 2 তে হচ্ছে যে আর্লিয়েস্ট টাইম আমরা ক্যালকুলেট করছি এজ গুলো যেগুলো আই নোড থেকে বের হলো তাদের, আর থার্ড স্টেজে বলা আছে ক্যালকুলেট দ্য আর্লিয়েস্ট ফিনিশিং টাইম অফ দ্য অ্যাক্টিভিটিস। ফিনিশিং টাইম তারপরে বের করবো। এখানেও তাই, যে
নোড নাম্বার আই থেকে যেগুলো তোমার স্টার্ট হবে সেখান থেকে। তো এবার ফর্মুলা ঠিক আছে, দেখো ই অফ ই এফ আই জে ইকাল টু ই এস আই জে প্লাস টি আই জে। তো এই হচ্ছে আমার ফর্মুলা, যে ইএফ এর ফর্মুলা, আর্লিয়েস্ট ফিনিশিং টাইমের ফর্মুলা হচ্ছে যে ইএসআই অ্যাক্টিভিটিজ এর আমরা পেয়ে গেছি। ইএসআই তো আগে স্টেজে ক্যালকুলেট করলাম, তার সাথে যে এজের ওয়েট আছে সেই এজের ওয়েটটা আমরা অ্যাড করে দেবো। তার মানে হচ্ছে ইএসআই যে মিনস হচ্ছে ইআই, তাহলে ইআই প্লাস টিআইজে। টিআইজে কি না, তো আইজে অ্যাক্টিভিটিজ এর টোটাল ডিউরেশন সেটা। তারপরে দেখো ফোর্থ কি বলা আছে, বলছে গো টু দা নেক্সট ইভেন্ট। মানে ধর আমরা আইথ ইভেন্টে ছিলাম, আইথ ইভেন্ট থেকে আই প্লাস ওয়ান ইভেন্টে যাবো, ঠিক আছে। তো সেই ইভেন্টে যখন আমরা যাচ্ছি, নেক্সট ইভেন্টে যখন যাচ্ছি, তখন দেখো সেই ইভেন্টে যে আমাদের ই ভ্যালু ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে এখানে বলা আছে, ই জে ইকুয়াল টু ম্যাক্সিমাম ওভার আই ই অফ এফ আই জে, মানে হচ্ছে ম্যাক্সিমাম ওভার ইআই প্লাস টিআই জে। এই ফর্মুলাটা পরেরটা মনে রাখবে, যে ইআই প্লাস টিআই জে ফর অল ইমিডিয়েট প্রিডিসেসর অ্যাক্টিভিটিস। এই কথাটি ইম্পর্টেন্ট, ফর অল ইমিডিয়েট প্রিডিসেসর অ্যাক্টিভিটিস। তার মানে ধরো এখন আমরা জেথ নোডে আছি, তাহলে জেথ নোডে যখন আমরা ই ভ্যালু ক্যালকুলেট করব তখন কি করব না, তো আই নোড, আই নোডটা কি না, তো আই থেকে যেতে নোড যাবে, একটা এজ থাকবে, আই থেকে যেতে একটা এজ থাকবে। এই যে টিআইজে আছে মানে কি, টিআইজে মানে হচ্ছে ডিউরেশন অফ দ্য ইভেন্ট অর অ্যাক্টিভিটিস স্টার্টিং ফ্রম আই অ্যান্ড এন্ডিং অ্যাট জে। আর আই থেকে যেতে যে অ্যাক্টিভিটি আছে, আই যে অ্যাক্টিভিটিস যেটা আছে তার ডিউরেশন হচ্ছে টিআইজে। এবার ওই আই যে অ্যাক্টিভিটিটা স্টার্ট হচ্ছে কোথা থেকে, আই নোড থেকে, শেষ হচ্ছে জেড নোডে। তার মানে এখানে দেখো খুব কেয়ারফুলি বোঝো আর কি, যে যখন ক্যালকুলেট করা হচ্ছে তখন ওই যে নোডে যতগুলো অ্যাক্টিভিটিস ঢুকছে, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ই নোডে যে নোডে যতগুলো অ্যাক্টিভিটি ঢুকছে তাদের মধ্যে থেকে ম্যাক্সিমামটা নেওয়া হবে। তার মানে ধরো আই যে একটা অ্যাক্টিভিটি আছে, আই থেকে জে তো অব্দি গেল, জে ফিক্সড, এখানে তো জে ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, জে ইজ ফিক্সড, তাহলে কি হবে না, তো আই যে অ্যাক্টিভিটিটা যে নোড থেকে শুরু হচ্ছে সেই নোডের ই ভ্যালু নিতে হবে, নিয়ে টিআই যে যোগ করতে হবে। এগুলো যখন এক্সাম্পল নিয়ে করবো তখন দেখবে বুঝতে পারবে। তাহলে একটা ধরো যে নোড আছে, সেই যে নোডে হয়তো তিনটে অ্যাক্টিভিটিস ঢুকছে, তিনটে ডিফারেন্ট ই থেকে ঢুকবে, কিন্তু তিনটে ডিফারেন্ট আই থেকে ঢুকবে। যে ইআই মানে কি, তিনটে ডিফারেন্ট ইআই আমরা পাবো ফর ডিফারেন্ট ডিফারেন্ট আই। তাহলে তিনটে যদি এজ থাকে তাহলে তিনটে ইআই থাকবে, তার সঙ্গে প্রত্যেকটা ডিউরেশন যোগ করে করে তিনটে ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম নেবে। এটা হচ্ছে টেকনিক। আবার এক্সাম্পল থেকে আরো ক্লিয়ার হবে। আর লাস্ট স্টেজের জন্য এটা একই জিনিস, আই ইকুয়াল টু যদি এন হয়ে যায় পার্টিকুলারলি, তাহলে ই জের পরিবর্তে ইএন হবে ইকুয়াল টু দিস ওয়ান। তো সেটা খুব একটা তোমার নতুন কিছু না, যে স্টেপ 4 এ যে ফর্মুলা আছে দ্যাট ফর্মুলা ইজ অলসো ভ্যালিড ফর দ্য লাস্ট স্টেপ। মানে যখন আমরা লাস্ট নোডে পৌঁছে যাচ্ছি, এন নোডে পৌঁছাচ্ছি, তখন আমরা একই ফর্মুলা ব্যবহার করব। ওকে, তো এই হচ্ছে আমাদের ধরো স্টেপস গুলো, কিভাবে আমরা ই ভ্যালুস ক্যালকুলেশন করব। ই ইএসজে, ইএসআইজে, ইএফআইজে, এগুলো হচ্ছে আমাদের ভ্যালুস। এবার দেখো আমাদের কি আছে, ফ্লোট ক্যালকুলেশনে। ফ্লোটের কথা আমরা বলেছিলাম, ফ্লোট হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ফ্রি ফ্লোট, একটা হচ্ছে টোটাল ফ্লোট, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফ্লোট। সেই ফ্লোট গুলোকে আমরা দেখো তিন ধরনের বলা আছে। এখন টোটাল ফ্লোট কি না, তো তার ফর্মুলা দেখো লেখা আছে টিএফআইজে। ফ্লোট ক্যালকুলেশন করা হবে ফর দ্য অ্যাক্টিভিটিস, ফর ইচ অ্যাক্টিভিটিস উই হ্যাভ টু ক্যালকুলেট টোটাল ফ্লোট বা অ্যান্ড আদার ফ্লোটস। তো টোটাল ফ্লোট টিএফআইজে ইকুয়াল টু এলএসআইজে, এলএস ভ্যালুজ আমরা ক্যালকুলেট করার ফর্মুলা এখানে বলিনি, আমরা পরে বলবো, মাইনাস ইএসআইজে। এটা হচ্ছে ইএসআইজে হচ্ছে আর্লিয়েস্ট স্টার্টিং টাইম, আর এলএসআইজে হচ্ছে লেটেস্ট স্টার্টিং টাইম। তো আর আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি টোটাল ফ্লোট টিএফআইজে ইকুয়াল টু এলএফআইজে মাইনাস ইএফআইজে। মানে এখানে দেখো ফার্স্ট ফর্মুলা হচ্ছে ইন টার্মস অফ এলএস, হ্যাঁ ইএস স্টার্টিং টাইম, লেটেস্ট স্টার্টিং টাইম, আর্লিয়েস্ট স্টার্টিং টাইমের ডিফারেন্স। আর এখানে হচ্ছে লেটেস্ট ফিনিশিং টাইম অ্যান্ড আর্লিয়েস্ট ফিনিশিং টাইম। তো দুটো ফিনিশিং টাইমের ডিফারেন্সও আমরা টোটাল ফ্লোর বার করতে পারি। আবার দুটো যে আর্লিয়েস্ট স্টার্টিং টাইম থাকছে বা লেটেস্ট যে স্টার্টিং টাইম থাকছে তাদের উপরে ডিপেন্ড করে আমরা টোটাল ফ্লোর বার করতে পারি। তো সেটা ধরো অন্যভাবে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু ওই হ্যাঁ এল জের ফর্মুলা, ই জের ফর্মুলা, এই সমস্ত করে করে করতে পারি। দিস আর দ্য আদার ফর্মুলাস, আমরা পরে আবার এই ফর্মুলা গুলো দেখবো। এরপর আর এক ধরনের ফ্লোট হচ্ছে ফ্রি ফ্লোট বলা আছে। তো ফ্রি ফ্লোট কে ডিনোট করা আছে ধরো ফ্রি ফ্লোট, তো এফ এফ আই জে হয়েছে ইকুয়াল টু ইআই জে মাইনাস ই আই মাইনাস টি আই জে। তো এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই, দেখো ইজিলি বুঝতে পারবো হোয়াট ইজ দিস এক্সপ্রেশন ইমপ্লাইজ।
তো বেসিক্যালি ধরো ফ্রি ফ্লোট অফ অ্যান অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি আছে আই জে অ্যাক্টিভিটি, তাহলে আই জে অ্যাক্টিভিটি স্টার্টিং নোড হচ্ছে আই আর এন্ডিং নোড হচ্ছে জে, ঠিক আছে, এন্ড নোড হচ্ছে জে, স্টার্ট নোড হচ্ছে ই। তাহলে সেই যে নোড গুলো আছে সেই নোড দুটোর ই মানে কি, একটা নোডের ই ভ্যালুস, তাহলে এখানে হচ্ছে যে নোডের ই ভ্যালু জেনারেলি বেশি হবে, আর এটা হচ্ছে ই নোডের আই নোডের ই ভ্যালুস, তার দুটোর ডিফারেন্স মাইনাস হচ্ছে টিআই জে। বেসিক্যালি কি হয় দেখো, যে এই ইআই এর সাথে টিআই জে যদি আমরা যোগ করে দিই, ইআই এর সাথে টিআই যোগ করলে কিন্তু আমরা ইজের ভ্যালু পাবো, ঠিক আছে, মানে ইআই প্লাস টিআই জে ইকুয়াল টু হচ্ছে ইজে বেসিক্যালি। কিন্তু কি হয় যে যখন সমস্ত নোডের জন্য আমরা ই ভ্যালুস গুলো বার করবো, তখন কি হবে, এক একটা নোডে যে ই ভ্যালুস ক্যালকুলেশন করতে গেলে দেখো, আগে আমরা স্লাইডে পড়েছি ই ভ্যালু ক্যালকুলেশন করার ফর্মুলা, এই যে ই ভ্যালু ক্যালকুলেশন ম্যাক্সিমাম অফ সাম আদার ভ্যালুস, এই যে ইআই প্লাস টিআই জে, এখানে দেখো ফর্মুলায় যে ম্যাক্সিমাম ওভার ইআই প্লাস টিআই জে ইকুয়াল টু ইজে, যেটা আমি বলছি যে ইজে ইকুয়াল টু ইআই প্লাস টিআই জে, বাট ইট ইজ ম্যাক্সিমাম ওভার অল পসিবল আই। মানে আই এর ভ্যালু যদি একটাই হয়, একটাই যদি নোড থাকে, মানে আই নোড থেকে যেতে যাওয়ার জন্য একটাই যদি অ্যাক্টিভিটিস থাকে, তাহলে ম্যাক্স নেওয়ার দরকার নেই। কিন্তু একের চেয়ে যদি বেশি তোমার নোড থাকে টু গো টু জেথ নোড, আই থেকে আই যদি অনেকগুলো থাকে যেতে যাওয়ার জন্য, তখন ম্যাক্সিমাম নিতে হবে। তাহলে বেসিক্যালি ইজে ইকুয়াল টু হচ্ছে ইআই প্লাস টিআই জে। তো বেসিক্যালি দেখো হচ্ছে সেই ভ্যালুটা এখানে লেখা আছে টোটাল ফ্লোটে, ইজে মাইনাস ইআই প্লাস টিআই জে। তাহলে দুটো ই ভ্যালু ডিফারেন্স বেসিক্যালি, কিন্তু এই ডিফারেন্সটা জিরো হতেও পারে আবার নাও হতে পারে, কারণ যেহেতু আমরা ইজে ক্যালকুলেট করার সময় ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের আই থাকবে, তো ডিফারেন্ট আই এর জন্য আমাদের এই ডিফারেন্সটা জিরো হতে পারে, কখনো কখনো জিরো হবে, কখনো কখনো হবে না। এনিওয়ে, তো ফর অল অ্যাক্টিভিটিস ফ্রি ফ্লোট ক্যান টেক ভ্যালুস ফ্রম জিরো আপ টু টোটাল ফ্লোট, ঠিক আছে, টোটাল ফ্লোট পর্যন্ত আমাদের ভ্যালু হবে জিরো থেকে, বাট ইট ডাজ নট এক্সিড দ্য টোটাল ফ্লোট, মানে এর ম্যাক্সিমাম ভ্যালু টোটাল ফ্লোটই হবে, তার বেশি না, এটা ন্যাচারাল ধরো। কারণ ইজের ভ্যালু সবসময় কি হবে, ইজের ভ্যালু সবসময়তেই ইআই এ প্লাস টিআই জে এদের চেয়ে বেশি হবে বা সমান হবে, মানে ইজের ভ্যালু ইআই প্লাস টিআই জে এর চেয়ে সমান বা বেশি হবে, সেই জন্য এই ভ্যালুটা আইদার জিরো হবে বা ধরো টোটাল ফ্লোটের যে ভ্যালু একটা সার্টেন পজিটিভ নাম্বার অবধি হবে। এরপর আছে ইন্ডিপেন্ডেন্ট ফ্লো। ইন্ডিপেন্ডেন্ট ফ্লো ইজ ডিনোটেড বাই আইএফজি, আইএফ আই জে ইকুয়াল টু ইজে মাইনাস এল মাইনাস টিআইজে। ওখানে ছিল ইজে মাইনাস ইআই মাইনাস টিআইজে ছিল, এখানে হচ্ছে ইজে মাইনাস এলআই লেটেস্ট ফিনিশিং টাইম, এর পরিবর্তে এখানে এল দেওয়া আছে। পরে আর এক ধরনের আমরা ফ্লোট বার করছি, ফর্মুলাতে এইটুকু চেঞ্জ। তো বলছে যে নেগেটিভ ইন্ডিপেন্ডেন্ট ফ্লো ইজ অলওয়েজ টেকেন অ্যাজ জিরো, কিন্তু এটাতে এই যে এক্সপ্রেশন ভ্যালু নেগেটিভও হতে পারে, কারণ দেয়ার ইজ নো গ্যারান্টি বা অর রিলেশন অ্যামাং ইজে অ্যান্ড এলআই। এল হচ্ছে লেটেস্ট ফিনিশিং টাইম, ই হচ্ছে আর্লিয়েস্ট, তো আর্লিয়েস্ট আর লেটেস্টের মধ্যে যেহেতু কানেকশন থাকে না, সেই জন্য দ্য এক্সপ্রেশন ফর আইএফ আই জে মে বি নেগেটিভ। তো নেগেটিভও যদি হয় তখন আমরা জিরো বসে দেবো, এটা এখানে বলা আছে, এটা ইম্পর্টেন্ট যে নেগেটিভ কখন হবে। তার মানে বেসিক্যালি দেখো যে অল দ্য থ্রি ফ্লোটস শুড বি আ পজিটিভ কোয়ান্টিটি, and that actually determines the difference between two things, তাই না? এটা ধর একটা ডিফারেন্স বিটুইন ই ভ্যালুজ এল ভ্যালুজ, এটাও দেখো হচ্ছে ডিফারেন্স বিটুইন আমাদের কি হচ্ছে যে এর দুটো ই আর এল ভ্যালু ফিনিশিং টাইমের আর স্টার্টিং ভ্যালুজ, এইভাবে আছে সব। তিন ধরনের ফ্লোটই হচ্ছে ডিফারেন্স বিটুইন ই ভ্যালুজ অ্যান্ড এল ভ্যালুজ অ্যান্ড আদার্স। তো এই হচ্ছে আমাদের তিনটে ফ্লোট পড়লাম। তিনটে ফ্লোট যখন আমরা পেয়ে যাচ্ছি, তারপরে আমরা স্ল্যাক বার করতে পারি, বা তিনটে ফ্লোট ক্যালকুলেশন না করে আমরা স্ল্যাক বার করতে পারি। তো স্ল্যাকের ডেফিনিশনে বলা আছে এলআই মাইনাস ইআই। তো স্ল্যাক ইজ ক্যালকুলেটেড ফর ইচ নোড, ঠিক আছে, নট অ্যাক্টিভিটিস। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কিছু কিছু জিনিস নোডের জন্য ক্যালকুলেট হচ্ছে, কিছু কিছু জিনিস আমাদের অ্যাক্টিভিটিস এর জন্য হচ্ছে, মানে কিছু নোডের জন্য কিছু এজের জন্য। তো স্ল্যাক হচ্ছে নোডের উপরে, কারণ হচ্ছে লেটেস্ট টাইম আর আর্লিয়েস্ট টাইম দুটো টাইমের যে ডিফারেন্স সেটা হচ্ছে স্ল্যাক। ব্যাস এইটা হচ্ছে ফর্মুলা, মনে রাখলে আপাতত চলবে, পরে আমরা আবার ডিটেলস আমরা এক্সাম্পল যখন স্টাডি করবো তখন আমরা বুঝতে পারবো। এবার দেখো ক্রিটিক্যাল ইভেন্ট, দ্যাট ওয়ান ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ক্রিটিক্যাল ইভেন্ট? বলছে অ্যান ইভেন্ট ইজ সেড টু বি ক্রিটিক্যাল ইফ ইটস স্ল্যাক ইজ জিরো। স্ল্যাক এই যে ভ্যালু আমরা ফর্মুলা লিখেছি এলআই মাইনাস ইআই, এই স্ল্যাক যদি জিরো হয়ে যায়, মানে যে সমস্ত ইভেন্টের যে সমস্ত নোডের
স্ল্যাক 0 হয়ে যাবে তাদেরকে আমরা বলবো ক্রিটিক্যাল ইভেন্ট। ঠিক আছে, দ্যাট ইজ li equal to ei। তো এটা হচ্ছে ধরো স্ল্যাক ক্যালকুলেশন করা হচ্ছে ফর ইচ ইভেন্ট, and if the slack is 0 then the event is called critical। এবার হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি, মানে ক্রিটিক্যাল এজ। আমাদের বলছে an activity is critical if its total float is 0। টোটাল ফ্লোট যদি 0 হয়ে যায় তার মানে হচ্ছে টোটাল ফ্লোটের ডেফিনেশন আমরা পড়েছিলাম LSIJ মাইনাস ESIJ। তো যদি 0 হয় তার মানে এটা সমান হয়ে যাবে, তার মানে লেটেস্ট স্টার্টিং টাইম আর আর্লিয়েস্ট স্টার্টিং টাইম সমান হবে, আর লেটেস্ট ফিনিশিং টাইম এন্ড আর্লিয়েস্ট ফিনিশিং টাইম সমান হবে। ঠিক আছে, তার মানে যে সমস্ত অ্যাক্টিভিটিজ এর তোমার লেটেস্ট ফিনিশিং টাইম আর আর্লিয়েস্ট ফিনিশিং টাইম সমান হবে, আর লেটেস্ট স্টার্টিং টাইম আর আর্লিয়েস্ট স্টার্টিং টাইম সমান হয়ে যাবে, তখন আমাদের সেই অ্যাক্টিভিটিস কে আমরা বলবো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। আর আদার যে অ্যাক্টিভিটিস থাকবে দিস আর কল্ড দ্য নন ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে ক্রিটিক্যাল ইভেন্ট আছে, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস আছে। এবার ধরো ক্রিটিক্যাল পাথ কিভাবে আমরা বার করবো সেটা আমরা পরে বলছি, এত এখানে যা যা লেখা আছে আমরা স্কিপ করছি, পরে বলছি বাই কনসিডারিং অ্যান এক্সাম্পল। এই এক্সাম্পলটা একটু ভালো করে বুঝবে, এক্সাম্পলটা যদি ভালো করে বুঝে নাও তাহলে আগে যত কিছু আজ বললাম ফর্মুলা তারপরে তাদের মিনিং ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বুঝতে সুবিধা হবে যদি এক্সাম্পলটা আমরা ভালো করে বুঝতে পারি। তো এই এক্সাম্পলটাতে কি আছে সেটা আগে ভালো করে দেখো, যে এখানে ধরো একটা গ্রাফ অলরেডি দেওয়া আছে, নেটওয়ার্ক অলরেডি গিভেন। ঠিক আছে, তো এখানে কি চাইছে, কোশ্চেনে কি লেখা আছে, ডিটারমিন দ্য ক্রিটিক্যাল পাথ, minimum time of completion of the project whose network drawn is shown below, find also different floats। তো বেসিক্যালি দেখো হচ্ছে যে ক্রিটিক্যাল পাথ আমাদের বার করতে হবে, এই যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেখান থেকে ক্রিটিক্যাল পাথ, মিনিমাম কমপ্লিশন টাইম অফ দ্য প্রজেক্ট, আর তারপরে যে ফ্লোটস গুলো আছে সেগুলো। তো ডায়াগ্রামটা দেওয়া আছে, ডায়াগ্রাম কিন্তু অনেক সময় কি থাকে যে ইভেন্ট আর তাদের ডিউরেশন দেওয়া থাকে, সেখান থেকে এই নেটওয়ার্কটা ড্র করতে হয়। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে ওগুলো করতে পারবে, ডায়াগ্রাম আঁকতে পারবে, তো ডায়াগ্রাম থেকে আমরা মেথডটাকে শেখানোর চেষ্টা করছি বা বলছি। তো এখানে কি আছে দেখুন, 1 2 3 4 আপ টু 7 নোটস আছে। 7 নোটস মানে হচ্ছে ইভেন্ট, সেগুলো দেওয়া আছে, নাম্বারিং করা আছে। আর দেখো অ্যারো দেওয়া আছে, সব অ্যারো অ্যারো দিয়ে দিয়ে কি করা হয়েছে না তোমাদের এগুলো করা হয়েছে, অ্যাক্টিভিটিস গুলো দেখানো হয়েছে। প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এ দেখো নাম্বারিং করা আছে। আচ্ছা, এখানে সিটা বাদ গেছে, 1 2 3 একটা একটা হবে, 1 2 3 একটা অ্যাক্টিভিটিস হবে, সেটা হচ্ছে নাম হচ্ছে সি। এটা এ, এটা বি, এটা সি হবে। তারপরে ডি ই, এটা ই হবে, এই যে ডামিটা ই হবে, এফ জি, এইচ আই, আচ্ছা এটা ই, ডি ই এফ জি এইচ আই। আচ্ছা ডামিগুলোর নাম দেওয়া নেই, ডামিগুলোর নাম নেই, সিটা মিসিং হয়ে গেছে। সি এরও একটা ওয়েট হবে, সেটা এখানে নেই, আমরা দেখে নিচ্ছি পরে। তাহলে এটা হচ্ছে মেজর মিস্টেক। আর যেগুলো ডামি আছে, ডামি তো বলেছিলাম যে ডামি অ্যাক্টিভিটিস কে ডটেড লাইন দিয়ে ইন্ডিকেট করা হয় এবং তাদের হচ্ছে ডিউরেশন হচ্ছে 0। তার মানে এইগুলো জাস্ট নেটওয়ার্ক কমপ্লিট করার জন্য ড্র করা হয়েছে, আদারওয়াইজ এদের কোনো ইম্পর্টেন্স নেই। ওকে, নেটওয়ার্কটা ফিনিশ করার জন্য করা হয়েছে। এবার দেখো যে নাম্বারিং গুলো করা হয়েছে, একদম প্রথমে এটা 1, তারপরে দেখো 2, তারপরে এখানে 3 4 5 6 7, মানে লেফট টু রাইটে নাম্বারিং হচ্ছে। তো এটা এই যে 3 আর 4 হচ্ছে না একই লাইনে পারপেন্ডিকুলারলি উপরে আছে, না করে একটু বেটার হতো এই 4টাকে যদি রাইট সাইডে একটু একটু রাইট সাইডে এগিয়ে লেখা হতো, তার মানে 3-এর এক্স্যাক্টলি উপরে মনে হচ্ছে, না হলে কি হতো রাইট সাইড হতো। মানে নাম্বারিং করার সময় আমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে থাকবে লোয়ার নাম্বার ইভেন্ট আর রাইট সাইডের দিকে থাকবে হায়ার নাম্বার ইভেন্টস। তো ওই 4টাকে একটু ডান দিকে আঁকবে, এই ধরনের কেস হলে একটু ডান দিকে টিল করে আঁকা, এটা হচ্ছে বেটার। তো এই হচ্ছে প্রবলেম। তাহলে 1 2 অ্যাক্টিভিটিজ এর নাম হচ্ছে সি, ইভেন্টের নাম হচ্ছে সরি অ্যাক্টিভিটিজ এর নাম হচ্ছে সি উইথ সার্টেন ডিউরেশন, দ্যাট ওয়ান ইজ মিসিং হিয়ার। তো এই হচ্ছে ডায়াগ্রাম। আমরা কি করব, প্রত্যেকটা নোডের জন্য ই ভ্যালু ক্যালকুলেট করব, প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ এর জন্য আমরা যে ইএস এলএস এগুলো ক্যালকুলেট করব। ফার্স্ট আমরা ই ভ্যালুস ক্যালকুলেশন করব, তারপরে আমরা এল ভ্যালু গুলো আসবো। তো ডায়াগ্রামটা একটু দেখো, আবার আমরা ব্যাক করে ডায়াগ্রামে আসবো, কারণ যে ক্যালকুলেশন ফর্মুলাস আছে সেগুলোর জন্য ডায়াগ্রামটা খুব দরকার।
আচ্ছা, এবার তো ফার্স্ট আমরা কি করছি, আমরা তো ফরওয়ার্ড পাস ক্যালকুলেশন আমরা করছি। ফরওয়ার্ড পাস ক্যালকুলেশন আর ব্যাকওয়ার্ড পাস দুটো স্টেজ আছে। ডায়াগ্রামটা এখানে এঁকেছি একটু ছোট করে। তো ডায়াগ্রাম আর এখানে দেখো সাইড বাই সাইড আমাদের ক্যালকুলেশন আছে। দেখো ফার্স্ট নোট যেটা আছে, নোট নাম্বার 1, at নোট 1 সেট e1 equal to 0। ওই যে মেথড আছে সেখানেও দেখবে দেওয়া আছে যে ফার্স্ট নোডের ই ভ্যালু 0 হবে, কারণ এখানে স্টার্ট হচ্ছে ই ভ্যালু আমরা 0 করলাম। এখানে দেখো ই আর এল দুটোই লেখা আছে, আমরা এখন ই নিয়ে বলবো, পরে আমরা এল গুলো নিয়ে আসবো। ফার্স্ট নোডের ই ভ্যালু হচ্ছে 0, সেটা আমরা সাবস্টিটিউট করলাম। এবার যে সেকেন্ড নোড আছে তার ই ভ্যালু আমরা বার করবো। সেকেন্ড নোড মানে হচ্ছে এটা এখানে, তাহলে এর ই ভ্যালু মানে হচ্ছে ই2। ই2 মানে কত হবে, দেখো এখানে একটা এজ ঢুকেছে, টুতে একটা এজ ইন করছে, তো সেই জন্য আমাদের ফর্মুলা কি হবে, ই2 ইকুয়াল টু ইউ1 প্লাস টি 1 2। 1 থেকে 2 এর যে ধরো ওয়েট সেটা, 1 থেকে 2 এর যে লেন্থ, অ্যাক্টিভিটিস লেন্থ, সেটা হচ্ছে T12। তো সেটা এখানে নেই, বাট ইট ভ্যালু ইজ 20 ধরে করা হয়েছে, মানে লিখতে ভুল হয়ে গেছে। তাহলে হচ্ছে 20। তাহলে দেখো E1 প্লাস T12 আমাদের ফর্মুলা ছিল না যে EJ ইকুয়াল টু EI প্লাস TIJ। আর এখানে এখানে একটা কি ছিল না, তো ম্যাক্স কথা আছে, EJ ইকুয়াল টু ম্যাক্স অফ TI প্লাস TIJ। তো যেহেতু এখানে একটা অ্যাক্টিভিটিস ইন করছে ইভেন্ট 2 তে, নোড 2 তে, সেই জন্য আমাদের ম্যাক্সিমামটা উড়িয়ে দেওয়া হয়েছে। E1 এর ভ্যালু হচ্ছে 0, T12 এর ভ্যালু হচ্ছে 20, 20 হলো। এবার নোড 3 তে যদি আসি, দেখো যে নিচের দিকে যে নোড আছে 3, তাহলে এই ফর্মুলাও তাই হবে। এই 3 তে কটা নোড ইন করছে, একটাই নোড ইন করছে, তাহলে E3 ইকুয়াল টু হচ্ছে E1। E1 থেকে E3 তে অ্যাক্টিভিটিস আছে E1 প্লাস T13। E1 এর ভ্যালু হচ্ছে 0, T13 হচ্ছে 23, এখানে লেখা আছে 23, দ্যাট ওয়ান 23, দ্যাট মিনস ভ্যালু ইজ 23। যখন 4 এ আসছে এই নোডে, এই 4 এ যখন আসছে তখন দেখো দুটো অ্যাক্টিভিটিস এখানে ঢুকছে, 4 এ দুটো অ্যাক্টিভিটিস এলো, কি না, তো ডি আর এখান থেকে হচ্ছে বি। এই দুটো যখন থাকবে, একের চেয়ে বেশি যখন থাকবে, তখন আমাদের ফর্মুলায় ম্যাক্স আসবে। ঠিক আছে, ফর্মুলাতে ম্যাক্সিমাম তখন আমাদের এলো। এবার ম্যাক্সিমাম ওভার কি আসবে, দেখো আমাদের ইজ এর ফর্মুলা হচ্ছে ইআই প্লাস টিআই জে, তো সেই জন্য ইআই লিখেছি প্লাস টিআই জে হবে, জে ইজ 4, কারণ আমাদের জে ইজ 4, 4 ইজ ফিক্সড, তাই না, যে ই4 বার করছে তার মানে জে4 ইজ ফিক্সড, সেই জন্য টি আই4 আমরা লিখে দিলাম আগে থেকে। এবার আই এর ভ্যালু কি কি আসবে না, তো কোথায় থেকে ঢুকছে, দেখো 3 নাম্বার নোড থেকে ঢুকছে আমাদের 4 এ, সেই জন্য আই এর একটা ভ্যালু হবে 3, আর 1 নাম্বার নোড থেকে আমাদের 4 এ ঢুকছে, তাই না, তাহলে নোড নাম্বার 1 to 4 and 3 to 4 আছে, তো সেই জন্য আই শুড বি 1 and 3, সেটা লেখা আছে। তার মানে এটা যদি আমরা এক্সপ্যান্ড করে লিখি, তাহলে E1 প্লাস T14, E1 প্লাস T14, আর এখানে হচ্ছে দ্য সেকেন্ড ওয়ান ইজ E3 প্লাস T34, দুটো ভ্যালুজ আছে। তার মানে এই যে থার্ড নোড আছে, থার্ড নোডের যে ই ভ্যালু, তার সঙ্গে এই যে লেন্থ অফ দ্য অ্যাক্টিভিটি সেটা অ্যাড হবে। আর এখানে দেখো হচ্ছে ফার্স্ট নোড আছে, নোড নাম্বার 1 প্লাস এই যে অ্যাক্টিভিটিস তার লেন্থ যোগ হবে, দুটো যোগ হয়ে তাদের মধ্যেকার ম্যাক্সিমাম ভ্যালু আমরা কনসিডার করছি। তাহলে হচ্ছে E1 হচ্ছে 0, আগে আমরা পেয়েছি দেখো, প্লাস T14 দেওয়া আছে, T14 ইজ 5 না 8 ইজ গিভেন, তো 0 প্লাস 8। আর এখানে দেখো E3 কত হচ্ছে 23, যা আমরা আগের স্টেজে পেলাম, E3 ইকুয়াল টু 23, দ্যাট 23 প্লাস length of these activities or duration of the activities D is 16, so 16 is substituted here. তো এদের মধ্যে ম্যাক্সিমাম কত হচ্ছে 39, সেকেন্ড ওয়ান ইজ দ্য ম্যাক্সিমাম, তো এটা আমাদের এখানে লেখা হলো 39 লেখা হলো। ব্যাস, এবার E4 আমরা পেলাম। E4 এর পরে আমরা কোথায় যাব, E5 এ। দেখো E5 মানে এখানে E5 এ কটা নোড ইন করছে, দুটো নোড, তাই না, একটা 2 থেকে ইন করছে, একটা হচ্ছে 4 থেকে ইন করছে। তাহলে E5 এর জন্য আমাদের 2 থেকে ইন করছে আর 4 থেকে ইন করছে, এই যে 2 থেকে 5 and 4 to 5, সেই জন্য আই এর ভ্যালু হচ্ছে 2 and 4। তাহলে ফর্মুলা ইজ EI প্লাস TI5, 5 ইজ ফিক্সড, কারণ যে এখানে ফিক্সড, তো সেকেন্ড সাফিক্স অফ টি ইজ ফিক্সড। এবার এর ভ্যালু, আই এর ভ্যালু গুলো বসিয়ে দাও, 2 বসালে হচ্ছে E2 প্লাস T25, আর 4 সাবস্টিটিউট করলে হচ্ছে E4 প্লাস T45। এবার E2 কত, E2 আমরা পেয়েছি দেখো 20, E2 আমরা এখানে লিখেওছি, E2 ইকুয়াল টু হচ্ছে 20 দেখো, প্লাস তার সাথে কি হবে না, তো এই যে এজ আছে তার যে ওয়েট 19 সেটা যোগ হয়ে গেল,
তাহলে 20 প্লাস 19, এখানে ই ভ্যালু হচ্ছে 20, এই যে এজ আছে তার ভ্যালুজ আছে 19, তাহলে সাম করে এটা পেলাম। আর আরেকটা যেটা আছে দেখো 4 এ যাওয়া 5 এ যাওয়ার থ্রু 4, তাহলে 4 এর ই ভ্যালু কত? 4 এর ই ভ্যালু আমরা পেয়েছি 39, তাহলে 4 এর ই ভ্যালু হচ্ছে 39 প্লাস এই ডামি অ্যাক্টিভিটি এর ওয়েট সবসময় 0 হয়, তাহলে হচ্ছে 39 প্লাস 0। তো ওদের সাম করলে কত হচ্ছে দেখো, যে 20 প্লাস 19 সাম করলে হচ্ছে 19, আবার এটাও 19, দুটোই 19। তার মানে আমরা যদি এই 4 থেকে 5 এ যাই তাহলেও 19 পাচ্ছি, 39 পাচ্ছি, আর যদি 2 থেকে 5 এ যাই তাহলে আমরা 39 পাচ্ছি। দুটো দিক থেকে গেলে সেম ভ্যালু, তো আমরা 39 পেলাম হচ্ছে ফিফথ নোড বা E5 এর ভ্যালু। এবার 6 এর সময় 6 এ দেখো কি আছে, দুটো নোড আসছে, দুটো সরি অ্যাক্টিভিটিস, দুটো এজ ইজ কামিং অ্যাট দ্য নোড 6। তো এখানেও তাহলে কি হবে, ম্যাক্সিমাম ওভার কি হবে 5, নোড নাম্বার 5 আর নোড নাম্বার 4। তো সেই জন্য দেখো ম্যাক্সিমাম ইজ টেকেন ওভার 4 এন্ড 5। তো সেই জন্য হচ্ছে E4 প্লাস T4 6, 4 থেকে 6 এজ আছে, 4 থেকে 6 এ আর 5 থেকে 6 এ, E4 প্লাস T4 6 এন্ড E5 প্লাস T5 6। এখন E4 এর ভ্যালু কত? E4 এর ভ্যালু হচ্ছে 30, এই যে E4 এর ভ্যালু সরি 39 আমরা বার করেছি, প্লাস হচ্ছে কত T4 6 এর ভ্যালু কত? 4 6 এর ভ্যালু হচ্ছে 18, তো সেই জন্য 39 প্লাস 18। আর পরেরটাতে কত হচ্ছে E5, E5 এর ই ভ্যালু কত হচ্ছে 39, 39 প্লাস এই ডামি এজের ভ্যালু, ডামি অ্যাক্টিভিটিজ এর ভ্যালু হচ্ছে 0, 39 প্লাস 0। তো এখান থেকে ম্যাক্স হচ্ছে 57, তাহলে E6 এর ভ্যালু হচ্ছে 57। এরপর দেখো হচ্ছে যে নোড নাম্বার 7, এই নোড নাম্বার 7 এ কতগুলো এজ ইনকো হচ্ছে? 3 নোডস, এইচ অ্যাক্টিভিটি, আই অ্যাক্টিভিটি আর ই অ্যাক্টিভিটি। তো সেই জন্য হচ্ছে এইচ আসছে দেখো 5 6 আর 3, তাহলে ম্যাক্স ওভারটেকেন অ্যাজ 5 6 এন্ড 3। একই ফর্মুলা, তাহলে তিনটে ভ্যালুর উপরে ম্যাক্সিমাম হবে E3 প্লাস এই এজ, E6 প্লাস এই এজ, আর E5 প্লাস দিস এজ। তো সেই এজের নামগুলো লেখা হলো, তাদের ওয়েটস গুলো সাবস্টিটিউট করা হলো। এবার আমরা finding the maximum among these three values, and that is 67। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা 67 পেলাম, লাস্ট যে নোড আছে তার ভ্যালুস। ব্যাস, এই 67 হচ্ছে আমাদের টোটাল প্রজেক্ট কমপ্লিশন টাইম। তার মানে আমরা বলবো যে আমাদের এই যে অ্যাক্টিভিটিস দেওয়া আছে, এই যে ডায়াগ্রাম দেওয়া আছে, এটা যদি কোনো প্রজেক্টের করেসপন্ডিং ডায়াগ্রাম হয় তাহলে দ্যাট প্রজেক্ট ইজ কমপ্লিটেড উইথিন 67 ডেজ। যদি ডিউরেশন গুলো ডেজ হয় তাহলে 67 ডেজ এর মধ্যে আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট হবে, সেটা আমরা ক্যালকুলেট করে পেলাম। প্রত্যেকটা অ্যাক্টিভিটিজের ডেজ বলা আছে। After certain calculation, we can conclude that the project is completed within 67. Not within. The project is completed in 67 days. Exactly 67 days later. তাহলে আমরা ডেটটা পেয়ে গেলাম, ডিউরেশনটা পেয়ে গেলাম, বুঝতে পেরেছো? তাহলে শুধুমাত্র দেখো ই ভ্যালুস বার করে, প্রত্যেকটা নোডের ই ভ্যালুস বার করে লাস্ট নোডের যে ই ভ্যালু হবে দ্যাট রিপ্রেজেন্টস দ্য ডিউরেশন টু কমপ্লিট দ্য প্রজেক্ট। এটা হলো এই ডিউরেশনটাই পেলাম। আমাদের কোশ্চেনে কি ছিল দেখো, আমাদের কোশ্চেনে ছিল যে ফাইন্ড মিনিমাম টাইম কমপ্লিশন, ক্রিটিক্যাল পাথ, মিনিমাম কমপ্লিশন টাইম, আর তারপরে হচ্ছে যে ডিফারেন্ট ফ্লোটস। তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম, মিনিমাম কমপ্লিশন টাইম ইজ 67 ডেজ। এবার ক্রিটিক্যাল পাথ বার করার জন্য, ক্রিটিক্যাল পাথ ক্যালকুলেশন করার জন্য আমাদের ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে। এগুলো হচ্ছে ফরওয়ার্ড ক্যালকুলেশন করলাম, নাও উই হ্যাভ টু ক্যালকুলেট ব্যাকওয়ার্ড পাস ক্যালকুলেশন। তো এই ধরো ব্যাকওয়ার্ড পাস যখন ক্যালকুলেশন আমরা করব, সেটা হচ্ছে আমাদের সিমিলার ফর্মুলায় আছে, যেমন ই এর ফর্মুলা আছে। সিমিলারলি আমরা ব্যাকওয়ার্ড পাস বা লেটেস্ট টাইম যেটাকে বলা হচ্ছে, ই ফর আর্লিয়েস্ট আর এর ফর লেটেস্ট কমপ্লিশন টাইম। তো সেইগুলো যখন ক্যালকুলেশন করবো ফর্মুলা ইজ সিমিলার। তো এখন দেখো যে লাস্ট যে নোড আছে, নোড নাম্বার 7 ফর দিস এক্সাম্পল, সো ফর দিস নোড দ্য ই ভ্যালু অ্যান্ড এর ভ্যালু শুড বি ইকুয়াল। ঠিক আছে, যেমন ধরো ফার্স্ট নোডের আমরা ই ভ্যালু ধরেছিলাম কত, 0। এবার লাস্ট নোডের এল ভ্যালু হবে ইকুয়াল টু দ্য ই ভ্যালু। ঠিক আছে, ই ভ্যালুর সমান হচ্ছে আমাদের ভ্যালু, এখানে কত আছে, ই অফ দ্য লাস্ট নোড ইজ 67, so the L value, that means the L7 of the last node is 67, same values. তারপরে দেখো আমরা কোথায় যাব, ব্যাকওয়ার্ড করবো, তার মানে 7 থেকে শুরু করছি, তারপরে 6, তারপরে হচ্ছে আমাদের 5 4 3 2 1, এইভাবে যাবো একদম সিকোয়েন্সিয়ালি ব্যাকওয়ার্ড। তাহলে L7 যখন ক্যালকুলেশন করব, L7 মানে হচ্ছে সরি L6 মানে এটা,
এবার দেখো এই যে L6 এ যখন আমরা আছি 6 নাম্বার নোডে যখন আছে, তাহলে ব্যাক এজ একটাই আছে, দেখো ব্যাক এজ উল্টো ডিরেকশনের এজ 6 থেকে 7 আছে, তাই তাকে আমরা যখন 7 থেকে 6 এ যাচ্ছি তখন বলবো ব্যাকওয়ার্ড এজ, উল্টো এজ কোথায় আছে, এটা 7 থেকে 6 এ উল্টো এজ হচ্ছে একটাই। তো সেই এজের জন্য আমরা কি করব না, তো সেইটা L7 যা ছিল মাইনাস T67, মানে এই যে এজ আছে তার যে ডিউরেশন সেটা আমরা বাদ দেব। তাহলে বাদ দিলে কত পাচ্ছি আমরা, 57 পাচ্ছি। তো এখন দেখো কি আছে, L7 তো 67, তার সঙ্গে এই যে এজটা আছে তার যে ওয়েট সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, তার মানে এটা হচ্ছে 6 নোডের লেটেস্ট কমপ্লিশন টাইম 57। তার মানে এই যে 6 নোড পর্যন্ত আমরা এলাম, এই 6 নোডে যত অ্যাক্টিভিটিস এসে শেষ হয়েছে সেই অ্যাক্টিভিটিস গুলো যদি আমাদের এই 57 ডেজে যদি শেষ হয়ে যায়, মনে করো 6 নোডে যা 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 ঢুকলো, 6 নোডের ধরো অন্যভাবে যদি আমরা আসতে ই ভ্যালু ক্যালকুলেট করতাম, দেখো 6 নোডের ই ভ্যালু কত আছে, 57। তো এখানে ধরো আমরা এল ভ্যালু 57 পেলাম, লাকিলি সেম হলো, কিন্তু ডিফারেন্টও হতে পারতো। তো ডিফারেন্ট হলে কি হবে আমি সেটা পরে বলছি। তো এনিওয়ে ধরো 6-7 এর যে লেটেস্ট টাইম সেটা কি হচ্ছে না, তো 7 অব্দি আমরা শেষ করেছি, 7 এর ভ্যালু হচ্ছে 67, সেখান থেকে এইটা যে ডিউরেশন সেটা বাদ দিলাম, দিলে একটা আমরা ডিউরেশন পেয়ে গেলাম, এই হচ্ছে ব্যাপার। তারপরে L5 যখন করছে, দেখো 5th এ যখন যাচ্ছে তখন দুটো ব্যাকেজ আছে, 7 থেকে 5 এ আছে আর 6 থেকে 5 এ আছে। তো এল ভ্যালু ক্যালকুলেশন করার সময় আমরা মিনিমাম বার করব, যেমন আমাদের ই ভ্যালু সময় ম্যাক্সিমাম ছিল, এল এর সময় উল্টো মিনিমাম হবে। আর এখানে মাইনাস সাইন, ওখানে প্লাস ছিল এখানে মাইনাস, কারণ আমরা উল্টো দিকে যাচ্ছি সেই জন্য। এনিওয়ে দেখো যে 5th এ আমাদের অ্যাকচুয়ালি দুটো এজ ব্যাক এজ আছে, একটা হচ্ছে 7 থেকে আছে, একটা হচ্ছে 6 থেকে, সেই জন্য মিনিমাম ইজ টেকেন ওভার 6 and 7। এখানে ভ্যালু হচ্ছে ইজে মাইনাস T5J। মানে যেহেতু আমরা 5th নোডের করছি সেই জন্য এখানে আমাদের 5টা ফিক্স, মানে আই হচ্ছে এখানে 5, এল আই এইভাবে ফর্মুলা। তো এনিওয়ে তাহলে ইজ এর ভ্যালু হচ্ছে 7 এখানে, ঠিক আছে, একবার 6 হবে একবার 7 হবে। তাহলে যখন 6 হচ্ছে তাহলে L6 মাইনাস T56 আর L7 মাইনাস T57। তার মানে এই ধরো 6 নোডে আছে সেখান থেকে এই যে অ্যাক্টিভিটিস তার ডিউরেশন বাদ যাবে, আর 7 নোডে আছে সেখান থেকে এই যে এজ আছে তার ডিউরেশন বাদ যাবে, বাদ যাওয়ার পরে যে দুটো ভ্যালু তার মধ্যে মিনিমাম নেওয়া হচ্ছে। তাহলে L7 আর কি, সেখান থেকে 67 মাইনাস হচ্ছে এই অ্যাক্টিভিটি হচ্ছে এইচ এর অ্যাক্টিভিটির ডিউরেশন হচ্ছে 4 বাদ যাচ্ছে 67 মাইনাস 4। আর যখন আমাদের 6 থেকে করেছি 6 এর এল ভ্যালু হচ্ছে 57, এই 57 মাইনাস এই অ্যাক্টিভিটিজ এর লেন্থ হচ্ছে 0, যেহেতু ডামি তাই 0, তাহলে 57 মাইনাস 0 হলো। পরে এই দুটোর মধ্যে মিনিমাম যেটা পাচ্ছি দ্যাট শুড বি 57। তাহলে এল ভ্যালু অফ দ্য নোড 5 ইজ 57। তাহলে দেখো এল ভ্যালু হচ্ছে 57, ই ভ্যালু হচ্ছে 39। তার মানে এই যে ভ্যালু দুটো ডিফারেন্ট ভ্যালুস পেলাম, তার মানে আমরা কি বলতে পারি, 5th নোড পর্যন্ত যে কাজগুলো আছে একদম এক নোড নাম্বার নোড 1 থেকে 5th অব্দি যে নোটস গুলো আছে সেই নোটগুলোর মধ্যে যত অ্যাক্টিভিটিজ আমরা শেষ করতে করতে এসে যদি 5th নোড অব্দি যে অ্যাক্টিভিটিজ আছে সেইটা আমাদের ধরো আমরা আর্লিয়েস্ট স্টার্ট হবে 39 ডেজে, 39 ডেজের মধ্যে স্টার্ট হয়ে যেতে পারবে। তার মানে হচ্ছে কথাটা হচ্ছে এরকম, 5th নোড পর্যন্ত যদি আমরা দেখি কাজ কত দূর কি এগোলো, তার মানে কি হবে 5th নোডের কাজ দেখবে আর্লিয়েস্ট তোমার 39 ডেজের মধ্যে আসবে, মানে 39 ডেজের চেয়ে কম ডেজের মধ্যে আর তুমি 5th এ পৌঁছাতে পারবে না। কারণ 5th এ পৌঁছাতে গেলে যে যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো ফিনিশ করতে গেলে তোমার 39 ডেজ লাগবে, তার আগে 5th নোডে রিচ করতে পারবে না, 5th নোড অব্দি যে অ্যাক্টিভিটি সেগুলো ফিনিশ করা সম্ভব না। আর এইখানে দেখো লেটেস্ট আর কি স্টার্টিং টাইম কি বলছে 57, তার মানে কি 5th নোড অব্দি এসেই তুমি তারপরে 5th নোড থেকে যে অ্যাক্টিভিটিস গুলো বেরোচ্ছে সেগুলো 39 ডেজ এর পর থেকে শুরু করতে পারো, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, দেখো যে 5th নোডে যে দুটো ভ্যালুস পেলাম 39 আর 57, তার মানে যে 5th নোডে পৌঁছাতে গেলে তোমার 39 ডেজ লাগবে, তার আগে তুমি 5th নোডে পৌঁছাতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। তার মানে 5th নোডে পৌঁছে যাওয়ার পরে এখান থেকে যে অ্যাক্টিভিটিস গুলো বেরোচ্ছে সেই অ্যাক্টিভিটিস গুলো তুমি স্টার্ট করতে পারো। এই হচ্ছে তোমার সাজেশন এখান থেকে, যে 39 যেহেতু আমরা পেলাম, তাহলে আফটার 39 ডেজ উই ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক অফ দ্য অ্যাক্টিভিটিস এইচ অ্যান্ড দিস ডামি অ্যাক্টিভিটি। আর না হলে আমরা কি করতে পারি, আইদার আফটার 39 ডেজে আমরা স্টার্ট করতে পারো, আর উই ক্যান ওয়েট ফর 40 ডেজ, 41, 42 এন্ড সো অন আপ টু 57 ডেজ। মানে 57 ডেজ অব্দি তুমি ওখানে চুপচাপ বসে থাকতে পারো, তার মানে এইচ অ্যাক্টিভিটি শুরু নাও করতে পারো,
আবার 5-6 অ্যাক্টিভিটি সেটা নাও শুরু করতে পারো, না শুরু করে চুপচাপ বসে থাকলে কতদিন অব্দি বসে থাকতে পারো? 57 ডেজ। এই 57 ডেজ অব্দি বসে থাকলে কিন্তু 57 ডেজ অব্দি যদি বসে থাকো তাহলে তোমার প্রজেক্ট কমপ্লিশন টাইম কিন্তু ওই একই থাকবে, 67 ডেজই থাকবে। বুঝতে পারছো? সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেন দেখো, যে তুমি ধরো এখানে 57 ডেজ অব্দি আছো, তারপরে কতদিন লাগবে তোমার এটা ফিনিশ করতে? 4 দিন লাগবে। অ্যাক্টিভিটি ফিনিশ করতে লাগবে অনলি 4 ডেজ। তো এই 4 ডেজ যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে 57+4 মানে 61 হচ্ছে, 61। তার মানে তুমি 61 এখানে পৌঁছে যাচ্ছ। বুঝতে পারছো? কিন্তু প্রজেক্ট কমপ্লিশন কবে হবে? 67। অন্যান্য যে অ্যাক্টিভিটি সেগুলো শেষ হতে 67 ডেজ লাগবে। তাহলে এখানেও তুমি 57 অব্দি ডেজ যদি বসে থাকো চুপচাপ, তারপরে এই অ্যাক্টিভিটি যখন তুমি যদি শেষ করো এইচ অ্যাক্টিভিটিস, তাহলে তোমার লাগছে 57+4 61 ডেজ। আর যদি এখান থেকে আসো তাহলে একটু ডিফারেন্ট ডেজ আসবে, কারণ 5 হচ্ছে 57 ডেজ, তারপরে এখানে আসছো 57, এখানে 0 ডেজ আছে। তার মানে 57 অব্দি ওয়েট করে যদি আমরা এই দিকেও আসি, টুয়ার্ড 6 এই দিকেও যদি আমরা আসি, তাহলে 57+0 মানে 57 এই ডেজের সাথে তোমার ম্যাচ করে যাচ্ছে। তো সেইটা আমরা যেটা আগের দিকে বলছিলাম না, পয়েন্ট আউট করছিলাম একদম ফার্স্ট স্লাইডে যেটা ছিল, সেটাও এই ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারছি যে 5th নোড পর্যন্ত যত যত অ্যাক্টিভিটিস আছে সেগুলো আমরা 57 ডেজ পর্যন্ত ওয়েট করতে পারি উইথাউট এনি টেনশন। আর স্টার্ট করা যাবে 39 ডেজের আগে, স্টার্ট করা যাবে না, এটাও আমরা এখানে পাচ্ছি। তো অ্যানালিসিসের এগুলো একটা ইম্পর্টেন্ট পয়েন্টস। এনিওয়ে 5 এর পরে আমরা কোথায় যাব? 4 নোডে যাব। 4 নোডে দেখো দুটো ব্যাকেজ আছে, 6 থেকে একটা আছে, 3 থেকে একটা আছে। একই ফর্মুলা হবে 5 আর 5 6 কেন এখানে? ও সরি, ভুল বললাম। 4 এ যেতে গেলে ব্যাকেজ হচ্ছে 6 আর ব্যাকেজ হচ্ছে 5 থেকে। 3 4 হচ্ছে ফরওয়ার্ড এজ, ওইটা হবে না। 3 থেকে 4 হবে না, ব্যাকওয়ার্ড এজ আমরা কনসিডার করছি 6 to 4 5 to 4। তাহলে দেখো মিনিমাম ওভার 5 and 6, তারপর এই ফর্মুলা। তো এখানে কি হচ্ছে, যে দেখো 4 এ যখন রিচ করছি, সে 6 নোডের যে এল ভ্যালু 57 মাইনাস এই যে এজ আছে তার অ্যাক্টিভিটি ডিউরেশন হচ্ছে 18। তাহলে 57 মাইনাস 18 করে একটা ভ্যালু পাবো, আর 5 এর হচ্ছে এল ভ্যালু হচ্ছে 57 মাইনাস 0 করে একটা পাবো। 57 মাইনাস 0 আর 57 মাইনাস 18, তাহলে মিনিমাম হচ্ছে 39। তাহলে 39 হচ্ছে এল ভ্যালু অফ দ্য নোড 4, পেয়ে গেলাম। তারপরে ধরো আমরা আসবো নোড নাম্বার 3 তে। নোড নাম্বার 3 তে কতগুলো ইন হচ্ছে? নোড নাম্বার 3 তে ব্যাকেজ হচ্ছে 1 7 থেকে আর 4 থেকে। তো একইভাবে করবো, 4 আর 7 এর পরে মিনিমাম নেবো, ভ্যালুস গুলো বসে এর মিনিমাম ভ্যালু হচ্ছে 23। তাহলে নোড নাম্বার 3 তার যে লেটেস্ট ভ্যালু এল ভ্যালু হচ্ছে 23। 3 পরে যাবো আমরা 2 তে। 2 তে জাস্ট দেখো একটাই তোমার ব্যাকেজ আছে, তার মানে কি হবে না, তো L5 মাইনাস এই যে এজের যে অ্যাক্টিভিটিস ডিউরেশন সেটা বাদ যাবে। তাহলে L5 মাইনাস 2 to 5, 2 থেকে 5 যে অ্যাক্টিভিটি আছে তার ডিউরেশন হচ্ছে 19, সেটা বাদ যাচ্ছে, গেলে হচ্ছে 38। 2 এর হচ্ছে 38। 1 এ যখন আসছি লাস্ট যে ইভেন্ট, সেখানে 3টে ব্যাকেজ ঢুকছে, তাই না? 3টে ব্যাকেজ আছে, তার মানে 3টের জন্য হবে, একটা হচ্ছে 2, একটা 4, একটা হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 2 3 4, ফর্মুলা ইজে মাইনাস T1 জে, বাস এই 3টে ভ্যালুস বসছে। তার মানে অ্যাকচুয়ালি কি হবে, ডায়াগ্রাম থেকে যদি আসি তাহলে L2 এর ভ্যালু হচ্ছে কত? 39 মাইনাস হচ্ছে এই অ্যাক্টিভিটি ডিউরেশন 19 না কত দেখেছিলাম সেইটা, না 20। তারপরে এখানে 4 এর যে ধরো এল ভ্যালু হচ্ছে, 4 এর এল ভ্যালু হচ্ছে 39 মাইনাস হচ্ছে 8। 3 এর এল ভ্যালু হচ্ছে 23 মাইনাস হচ্ছে 23। তো এই ভ্যালুস গুলো আমরা ক্যালকুলেশন করে মিনিমাম হচ্ছে 0। ব্যাস। তার মানে লাস্টলি যে ফার্স্ট নোড, সেই ফার্স্ট নোডের এল ভ্যালু সবসময় 0 হবে, মানে L1 অলওয়েজ 0। তাহলে ফার্স্ট নোডের ই আর এল ভ্যালু সবসময় 0 হবে, আর লাস্ট নোডের ই এল আর ই ভ্যালু সবসময় সেম হবে। ভ্যালুটা কত হবে, দ্যাট ওয়ান ডিপেন্ডস অন দ্য duration of the activities, but these two values are same at the last node as well as the first node. ফার্স্ট নোডের সবসময় সেম হবে এল আর ই ভ্যালু, এবং দ্যাট শুড বি 0, দ্যাট ওয়ান ফিক্সড। আর লাস্ট নোডের ই আর এল ভ্যালু সমান হবে, কিন্তু কত হবে সেটা বলা যায় না, কারণ পুরো অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করবে। তাহলে এই হচ্ছে আমাদের এল আর ই ভ্যালু ক্যালকুলেট করার ফর্মুলা। আমরা ই ভ্যালু ক্যালকুলেট করলাম মানে ফরওয়ার্ড এজ ক্যালকুলেশন করলাম, এল ভ্যালু ক্যালকুলেশন করলাম ফর ব্যাকওয়ার্ড পাস ক্যালকুলেশন। কিন্তু দেখো ব্যাকওয়ার্ড পাস থেকে খুব বেশি আমরা ইনফরমেশন পাচ্ছি না, শুধুমাত্র যেমন ফিফথ নোডের ক্ষেত্রে আমরা বললাম যে আমরা ফিফথ নোড অব্দি কাজ শেষ হবে তোমার 39 ডেজে, তার আগে সম্ভব না।
39 থেকে 57 ডেজ অব্দি আমরা ওয়েট করতে পারি, কোনো কাজ না করে বসে থাকতে পারি, মানে এইচ অ্যাক্টিভিটিস, এখানে ডামি অ্যাক্টিভিটিস, এগুলো কিছু না করে আমরা বসে থাকতে পারি, সেটা ডায়াগ্রাম থেকে পাওয়া যাচ্ছে। যদি আমরা 3 তে আসি, দেখো 3 নোডে এল ভ্যালু ই ভ্যালু হচ্ছে সমান, তার মানে যখনই আমরা ইতে পৌঁছাচ্ছি 23 ডেজে আমরা ইতে পৌঁছাবো, তারপরে কিন্তু বসে থাকা যাবে না, কারণ দুটো ভ্যালু সমান। বসে থাকলে কিন্তু প্রজেক্ট কমপ্লিশন টাইম বেড়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে নেক্সট যে ইভেন্ট গুলো থাকবে, 3 তে আসার পরে নেক্সট ইভেন্ট হচ্ছে ই, আর এখানে হচ্ছে ডি, দুটো ইমিডিয়েটলি শুরু করতে হবে। যখনই ইতে পৌঁছাচ্ছি, থার্ড নোডে যখন পৌঁছাচ্ছি, তখনই একদিনের জন্য ওয়েট না করে কন্টিনিউ করতে হবে পরবর্তী যে অ্যাক্টিভিটিস গুলো আছে। তো সেইগুলো আমরা এই ডায়াগ্রাম থেকে আমরা পাচ্ছি। সিমিলারলি ধরো নোড নাম্বার 2, সেখানে ই ভ্যালু হচ্ছে কত 20, এল ভ্যালু হচ্ছে 38 ডেজ। তার মানে আমরা সেকেন্ড নোড অব্দি কাজ করলাম, করে যদি আমরা 38 ডেজ অব্দি যদি আমরা বসেও থাকি, বসে থাকতে পারবো উইথাউট এনি কি বলেন চেঞ্জ ডেজ অফ দ্য কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট। মানে যদি আমরা বসেও থাকি তাহলে আমাদের প্রজেক্ট কমপ্লিশন ডেট সেম থাকবে। তো এই হচ্ছে আমাদের এই যে ক্যালকুলেশন ইত্যাদি করলাম, সেখান থেকে এই ভ্যালুস গুলো পেলাম। কিন্তু যদি আমরা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস বার করি, ক্রিটিক্যাল পাথ বার করতে চাই, তাহলে আমাদের আরো ক্যালকুলেশন করতে হবে ক্রিটিক্যাল পাথ বা অ্যাক্টিভিটিস। তখন কি করতে হবে, এটা হচ্ছে ওই ডায়াগ্রাম গুলো যেটা আমরা আগে করেছিলাম সেটাই। তো সেইগুলো ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে এই টেবিলটা বানাতে হবে, টু ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পাথ এন্ড ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস। সরি, দেখো ক্রিটিক্যাল নোড যদি আমরা বার করি, ক্রিটিক্যাল নোড বার করা হচ্ছে সোজা। ক্রিটিক্যাল নোডে দেখো ফর্মুলা এখানে বলা আছে। ক্রিটিক্যাল নোড কাদেরকে বলবে, যেখানে বলছে যে যদি আমাদের তোমার স্ল্যাক যদি 0 হয়ে যায়, ক্রিটিক্যাল নোড আর ক্রিটিক্যাল ইভেন্ট হচ্ছে যদি স্ল্যাক 0, মানে এল আর ই ভ্যালু যদি সমান হয়ে যায়। তাহলে এল আর ই ভ্যালু যদি আমাদের সমান হয়ে গেছে, কোথায় কোথায় ডায়াগ্রাম থেকে আমরা ধরো পেয়ে যাচ্ছি যে ডায়াগ্রামে ফার্স্ট নোডের এল ভ্যালু ই ভ্যালু সমান, তার মানে 1 হচ্ছে ক্রিটিক্যাল নোড অলওয়েজ ফর এনি এক্সাম্পল। 2 এ দেখো এল আর ই ভ্যালু হচ্ছে ডিফারেন্ট, তাহলে 2 হচ্ছে নন ক্রিটিক্যাল। 3 এরও দেখো ই এল ভ্যালু হচ্ছে ডিফারেন্ট, নন ক্রিটিক্যাল হচ্ছে 5 এর। 4 এর কি আছে দেখো, ই আর এল ভ্যালু হচ্ছে সেম, তার মানে 4 হচ্ছে ক্রিটিক্যাল নোড। 3 তে ই এল সমান আছে, 3 হচ্ছে ক্রিটিক্যাল নোড। 5 এ হচ্ছে ধরো ডিফারেন্ট মানে নন ক্রিটিক্যাল। 6 এ হচ্ছে সেম ক্রিটিক্যাল নোড। 7 এর সেম মানে ক্রিটিক্যাল নোড। ঠিক আছে, ক্রিটিক্যাল নোড আইডেন্টিফাই করা হচ্ছে, ই আর এল পেলেই আমরা পেয়ে যাবো। কিন্তু টু ফাইন্ড দ্য ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস or critical path, we have to calculate the floats. 3 type of floats we have to calculate. তো এখন দেখো কি হচ্ছে, এই যে ধরো আমাদের টেবিল গুলো আছে, সেখানে কি আছে, লাস্ট কলামে দেখা আছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। কিন্তু তার আগে আমাদের কি করতে হচ্ছে, ফ্লোট বার করতে হবে, 3টে ফ্লোট, টোটাল ফ্লোট, ফ্রি ফ্লোট, ইন্ডিপেন্ডেন্ট ফ্লোট। আর তার আগে হচ্ছে আর্লিয়েস্ট টাইম মানে ই ভ্যালু আর এল ভ্যালু। তাহলে প্রত্যেকটা নোটের ই ভ্যালু তো আমরা বললাম, কিভাবে পেলাম সেটা আমরা বললাম, সেগুলো আমাদের টেবুলেট করা। ফিনিশিং টাইম হচ্ছে ই ভ্যালুর সাথে ইআই প্লাস টিআই যে ডিউরেশন যোগ করে দেওয়া। লেটেস্ট টাইমে হচ্ছে আমরা সেটা বার করলাম, এল যে প্রত্যেকটা নোটে বার করেছি, আর এল জে মাইনাস টিআই যে করলে তার আগের যে নোট হবে তার আমরা স্টার্টিং ভ্যালু গুলো পাবো। আর টোটাল ফ্লোট কি হচ্ছে দেখো, যে প্রত্যেকটা নোডে আমরা যখন যাব, সরি এজ ওয়াইজ ধরবো আমরা, 1 2 অ্যাক্টিভিটিস ধরছি, যখন 1 2 অ্যাক্টিভিটি ধরা হচ্ছে তার মানে আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু হচ্ছে 2, ওইভাবে মনে রাখবে। তাহলে জে হচ্ছে 2, আই হচ্ছে 1, তাহলে ই2 মাইনাস ই1 আর টি12 এই ফর্মুলা থেকে বার করে নেবে। কারণ দেখো এইখানে পর্যন্ত টেবিলে যে ধরো এই যে আর্লিয়েস্ট টাইম লেটেস্ট টাইম আছে, সেখানে ই এল আমরা পেয়ে গেছি। আর এই যে 3টে যে ফ্লোট আছে দেখো, সেগুলো ডিপেন্ড অন ই অ্যান্ড এল, প্রত্যেকটা দেখো ই আর এল এর উপরে ডিপেন্ডেন্ট। তাহলে ই আর এল এর উপরে যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট, তো সেই জন্য আমাদের হচ্ছে যে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর করেসপন্ডিং 3টে ফ্লোট আমরা বার করতে পারবো, অনলি ডিপেন্ডিং অন দ্য ই অ্যান্ড এল ভ্যালুস। তাহলে আমরা 1 2 অ্যাক্টিভিটিস এর জন্য ধরো আমরা স্টার্টিং ভ্যালুস, এন্ডিং ভ্যালু সব আমরা ক্যালকুলেট করেছি। ফ্লোট গুলো যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে বসানো হচ্ছে, যে কোনোটা 0 কোনোটা নন জিরো এরকম। যেমন এখানে টোটাল ফ্লোট হচ্ছে 0 নন জিরো, ফ্রি ফ্লোট ইন্ডিপেন্ডেন্ট ফ্লোট 0 হয়ে গেছে। 1 3 নোডের জন্য দেখো কি আছে, রেড করা আছে যেটা, সেটা দেখো ফ্রি ফ্লোট, টোটাল ফ্লোট, ইন্ডিপেন্ডেন্ট ফ্লোট তিনটেই 0 হয়ে গেছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস আমরা বলবো। তারপরে 1 4 এর জন্য ক্যালকুলেট করেছে একইভাবে, 2 5 এর জন্য করা হয়েছে। তারপরে দেখো 3 4 এর জন্য ক্যালকুলেট করা হয়েছে, 3 4 অ্যাক্টিভিটিস এর জন্য রেড লাইনটা। তো এখানে দেখো টোটাল ফ্লোট 0, ফ্রি ফ্লোট 0, ইন্ডিপেন্ডেন্ট ফ্লোট 0। তো এইভাবে আমরা
লাইন বাই লাইন প্রত্যেকটা অ্যাক্টিভিটিজ এর ইআরএল তো আমরা পেয়ে গেছি, সেগুলো এই টেবিলে আমরা বসিয়ে দেবো। ই ভ্যালুজ আমরা বের করেছি, এল ভ্যালুজ বার করেছি, সেখান থেকে যোগ করে আর বিয়োগ করে ফিনিশিং আর স্টার্টিং পেলাম। আর প্রত্যেকটা ফ্লোট, এই ফ্লোট গুলো ইম্পর্টেন্ট। আমাদের ক্রিটিক্যাল পাথ বার করতে গেলে এই তিনটে ফ্লোট ক্যালকুলেট করলেই হবে। এই যে স্টার্ট ভ্যালু, লেটেস্ট টাইমের স্টার্ট ভ্যালু আর লেস্ট টাইমের ফিনিশিং ভ্যালু, এগুলো না করলেও চলে। এনিওয়ে, এবার দেখো কি হচ্ছে যে এই যে আমাদের ধরো তিনটে যে আমরা ফ্লোট বার করলাম, তার মধ্যে এক জায়গায় বলা আছে যদি টোটাল ফ্লোট যদি জিরো হয়ে যায়, টোটাল ফ্লোট জিরো হয়ে গেলে তখন আমরা বলবো সেই অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস। আর টোটাল ফ্লোট জিরো হলে বাকি ফ্লোট গুলো জিরোই হবে। কিন্তু উল্টোটা ট্রু না, যে ফ্রি ফ্লোট বা ইন্ডিপেন্ডেন্ট ফ্লোট জিরো হলে যে টোটাল ফ্লোট জিরো হবে তার কোনো মানে নেই। বাট ইফ টোটাল ফ্লোট ইজ জিরো দেন ইন্ডিপেন্ডেন্ট ফ্লোট এন্ড ফ্রি ফ্লোট আর জিরোস। তো যে সমস্ত অ্যাক্টিভিটিজ এর তোমার টোটাল ফ্লোট জিরো হয়েছে সেই সমস্ত অ্যাক্টিভিটিস গুলোকে বলা আছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। এক জায়গায় আমাদের মেনশন করা আছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি কাকে বলে। তো সেখানে বলা আছে ইফ দ্য টোটাল ফ্লোটস আর জিরো ফর অ্যান অ্যাক্টিভিটি দেন দ্যাট অ্যাক্টিভিটি ইজ কল্ড দ্য ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। তো সেই জন্য দেখো এখানে আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিজ এর ক্যালকুলেশনকে রেড মার্ক করা আছে 1 3 যে অ্যাক্টিভিটিস তার ধরো টোটাল ফ্লোট জিরো, তার মানে ওটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। 3 4 এর হচ্ছে জিরো টোটাল ফ্লোট, দ্যাট মিনস 3 4 ইজ ক্রিটিক্যাল। 4 6 এর হচ্ছে জিরো, তার মানে হচ্ছে এটা হচ্ছে ক্রিটিক্যাল। আর 6 7 এর হচ্ছে জিরো, দ্যাট মিনস ক্রিটিক্যাল। তার মানে দেখো আগের টেবিলে আমরা আবার যাচ্ছি, আগের ডায়াগ্রামে, সরি আগের ডায়াগ্রামে যাচ্ছি। দেখো এই ডায়াগ্রামে গেলে আমরা যা যা পেয়েছি 1 3 পেয়েছি, 3 4 দেখো পেয়েছো, 4 6 পেয়েছো, 6 7 পেয়েছো, এই চারটে পেয়ে গেছো। এই চারটে অ্যাক্টিভিটিস ক্রিটিক্যাল হচ্ছে দেখো 1 3 3 4 4 5 6 7। আবার দেখো 1 3, তারপরে হচ্ছে 3 4 4 6 এন্ড 6 7। এই হচ্ছে আমাদের ধরো এই টেবিল থেকে টেবিলটা ক্যালকুলেশন করতে একটু সময় লাগবে, এবং সেটা হচ্ছে আমাদের এখানে ডায়াগ্রামে সেগুলো মেনশন করা আছে 1 থেকে 3 3 থেকে 4 4 থেকে 6 6 7, এবং সেটা দেখো বোল্ড করে লেখা আছে, তাই না? একটু বোল্ড পিকচার আছে, বোল্ড করে লাইনগুলোকে টানা আছে, তারা হচ্ছে তোমার হচ্ছে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস। এবং ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস কি হবে দেখবে, ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস অলওয়েজ পাসেস থ্রু দ্য ক্রিটিক্যাল ইভেন্ট। ক্রিটিক্যাল ইভেন্টের মধ্যে দিয়ে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিসে যাবে, এবং সবসময় দেখবে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস গুলো যদি আমরা জয়েন করে একটা পাথ পাবো, একটা সিঙ্গেল ইউনিক পাথ আসবেই, স্টার্টিং ফ্রম দ্য স্টার্টিং নোড 1 এন্ড এন্ডিং নোড n। তো প্রথম নোড এবং শেষ নোডের মধ্যে দেখবে একটা কন্টিনিউ আর কি আমরা লাইন পাবো, কন্টিনিউ এজেস পাবো বা কন্টিনিউয়াস অ্যাক্টিভিটিস পাবো, যারা একটা পাথ তৈরি করবে, প্রথম নোড থেকে লাস্ট নোড অব্দি একটা পাথ তৈরি করবে। দ্যাট পাথ ইজ কল্ড দ্য ক্রিটিক্যাল পাথ। ঠিক আছে, তার মানে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস যদি আমরা বার করে নিই এবং সেগুলো দেবে কনজিকিউটিভ পরপর জোড়া যাবে 1 থেকে 3, তারপরে 3 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 7। তো এগুলো জয়েন করলে যে পাথ হচ্ছে সেটা ক্রিটিক্যাল পাথ। তার মানে ফর দিস এক্সাম্পল 1 3 4 6 7 ইজ দ্য ক্রিটিক্যাল। এখানে বলা আছে 1 3 4 6 7 ইজ এ ক্রিটিক্যাল। তো কোনো প্রবলেমের ক্ষেত্রে মাল্টিপল ক্রিটিক্যাল পাথ থাকতেই পারে। এখানে যেমন এক্সাম্পলের ক্ষেত্রে একটাই ক্রিটিক্যাল পাথ, কোনো ক্ষেত্রে মাল্টিপল ক্রিটিক্যাল পাথ হতে পারে, বাট দ্য ডিউরেশন অফ দ্য কমপ্লিশন অফ দ্য প্রজেক্ট শুড বি ইউনিক, and for this case that one is 67. মাল্টিপল ক্রিটিক্যাল পাথ থাকলেও টোটাল ডিউরেশনটা সবসময় তোমার 7 হবে। তো এই হচ্ছে তোমার সলিউশন টেকনিক পুরোটা। এই হচ্ছে আমাদের পার্ট মেথড। পার্ট মেথডে দেখো যে আমাদের কি মনে রাখতে হবে, ফর্মুলা কিছু মনে রাখতে হবে, ই এর ফর্মুলা, এল এর ফর্মুলা, আর এই ফ্লোট গুলোর ফর্মুলা। ঠিক আছে, তাহলে ই গুলো বার করলে দেখো একদম ফরওয়ার্ড যে ফরওয়ার্ড ক্যালকুলেশন করেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছিলাম ক্রিটিক্যাল পাথের লেন্থ, ডিউরেশন, মানে ই ভ্যালু যেটা পাওয়া গেছিল E7 ইজ নাথিং বাট দ্য প্রজেক্ট কমপ্লিশন টাইম, সেটা অনেক আগে পেয়ে গেছে। কিন্তু এই ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস, ক্রিটিক্যাল পাথ, এগুলো বার করার সময় আমাদের ব্যাকওয়ার্ড পাস ক্যালকুলেশন করতে হয়েছে, এন্ড 3 ফ্লোটস উই হ্যাভ টু ক্যালকুলেট ইট। 3টে ফ্লোট বার করা হয়েছে, পরে যে যে সমস্ত অ্যাক্টিভিটিস এর ক্রিটিক্যাল টোটাল ফ্লোট জিরো হয়েছে সেগুলো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট মেথড টু solve a problem using critical path method or CPM. The final solution is this one. 67 is the project completion time. তো দেখো এইটা তো আমরা ক্যালকুলেট করে একটা অ্যান্সার পেলাম, কিন্তু ইন্টারমিডিয়েট দেখো যে ইম্পর্টেন্স, প্রত্যেকটা নোডের যে ই আর এল ভ্যালু যে ডিফারেন্ট হলো তার মিনিং কি সেটা আমি বারবার করেই বললাম।
সেটা হচ্ছে অ্যাডিশনাল আমাদের ইনফরমেশন, ঠিক আছে, যে কতদিন আমরা ওয়েট করতে পারি একটা নোডের উপরে এসে, সেটা অ্যাডিশনালি আমরা পাচ্ছি, সেগুলো আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা ধরো উইল স্টার্ট দ্য পার্ট অ্যানালিসিস, ঠিক আছে, সেটা আমরা পরের ক্লাসে স্টার্ট করবো। আচ্ছা, তোমরা হচ্ছে করো,